আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ডিসকাস করব মেনলি কেমিস্ট্রির একটা বলা যেতে পারে যে যতগুলো ইম্পর্ট্যান্ট টপিক আছে তো তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, মানে যেটাকে ছাড়া আমরা অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে সেইভাবে কোনো ডেভেলপমেন্ট করতে পারবো না। মানে যদি আমাদেরকে কেমিস্ট্রি ঠিকঠাকভাবে পড়তে হয় বা কেমিস্ট্রি জানতে হয়, সেটা যেই লেভেলে হোক, সেটা স্কুল লেভেল হোক, যেই লেভেল হোক, নিট লেভেল হোক, আদার্স যে কোনো লেভেল হোক, তো সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা চ্যাপ্টার আজকে ডিসকাস করব যেটা ছাড়া আমরা মানে কেমিস্ট্রি এগোতে পারবো না। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, মানে যেটাকে শর্টে আমরা পিরিয়ডিক টেবিল বলি। তো পিরিয়ডিক টেবিল প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছো যে কোনো যদি আমরা ক্লাস দেখি, সেটা ক্লাস 9, 10 থেকে স্টার্ট করে আমরা যত হায়ার ক্লাসে যাব সব ক্লাসেই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলটা লাগবে। তো এই পিরিয়ডিক টেবিলের যে কনসেপ্টটা বা পিরিয়ডিক টেবিলটা, এটার যে ইম্পর্টেন্ট সেটা সব বোর্ডই মোটামুটি বুঝেছে, যেটা আমরা বেঙ্গলি মিডিয়াম বলি বা আইসিএসসি বোর্ড বলি, প্রত্যেকটা মিডিয়ামই বুঝেছে। হঠাৎ করে সিবিএসসির একটু বেশি বুঝে ফেলেছে, যার জন্য ওরা পিরিয়ডিক টেবিলটাকে ওদের সিলেবাস থেকে রিমুভ করে দিয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে আমি ডিসকাস করতে এখন চাইছি না, আমি মেন টপিকে ঢুকতে চাইছি। কারণ একটা পিরিয়ডিক টেবিলের মতো ইম্পর্টেন্ট চ্যাপ্টারকে ক্লাস 10-এর সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়াটা জানি না কতটা যুক্তিযুক্ত। তো দেখো, আমরা আজকে মেন যেটা ফোকাস করব যে চ্যাপ্টারটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস। তো মেনলি আমরা এটাকে পিরিয়ডিক টেবিল বলে জানি। তো আমি এটা নিয়ে আজকে পুরো ক্লাসটা ডিসকাস করব। তো ইন্ট্রোডাকশান অ্যান্ড অবজেক্টিভস অফ পিরিয়ডিক টেবিল। তো প্রথম একটা চ্যাপ্টার শুরু করতে গেলে তার কিছু ইন্ট্রোডাকশান লাগবে, যে আমরা চ্যাপ্টারটা কী পড়বো বা কী জানতে হবে আমাদেরকে, মেন কোন কোন টপিকের উপর ফোকাস করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো ফার্স্ট আমি এই চ্যাপ্টারতে যেটা বলি, যে এই চ্যাপ্টারটাতে যাওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার। কীরকম? Now, before going to learn this chapter, can you answer some question? মানে একটা চ্যাপ্টার জানার আগে আমার এই চ্যাপ্টারটা পড়ার আগে কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে করতে চাইছি, যে এই কোশ্চেনগুলো আগে ভাবো, তারপরে এই চ্যাপ্টারটার ডেপথটা বুঝতে পারবে, যে এই চ্যাপ্টারটা কতটা ডেপথ আছে বা এর কি করতে হবে সেগুলো বুঝতে পারবে। একদম যতটা ইজি করে চ্যাপ্টারটাকে বোঝানো যায় আমি সেটা বোঝাচ্ছি, কারণ পিরিয়ডিক টেবিল একটা খুব ভাস্ট টপিক, যেটা অনেক সময় বুঝতে প্রবলেম হয়। অনেক রকম আমাকে অনেক স্টুডেন্টও বলেছে যে একটু বেটারভাবে বুঝতে পারছি না, কারণ অনেকে অনেক রকমভাবে এটাকে বুঝিয়ে দিচ্ছে। তো আমি চেষ্টা করছি যতটা সিম্পলিয়েস্ট ফর্মে এটাকে বোঝা যায়। তো একদম বেসিকটা বুঝলে দেখবে পিরিয়ডিক টেবিলটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে, খুব একটা প্রবলেম কিছু হবে না। তো যে কোশ্চেনগুলো আমি বলছিলাম, ফার্স্ট দেখো যে ইজ আলফাবেট নেসেসারি টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। এটা তুমি নিজেকে নিজে ফার্স্ট কোশ্চেন করো, যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার আলফাবেটগুলো আমার আগে জানতে হবে কি হবে না। মানে আমি বলতে চাইছি যে আমি এই যে একটা ল্যাঙ্গুয়েজ, ধরো এই যে একটা ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি, এই ল্যাঙ্গুয়েজটা কিছু বুঝতে পারছো? ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতে পারবে না, কারণ তোমরা বাঙালি। তো এটা তেলেগু অ্যালফাবেট। তো তেলেগু অ্যালফাবেট আমিও জানি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে তেলেগু অ্যালফাবেট যেগুলো দিয়েছি সেগুলো আমি কিছুই বুঝতে পারছি না, আশা করি তোমরাও কেউ কিছুই বুঝতে পারছো না। তো এবার স্বাভাবিকভাবে বুঝতে না পারার কারণ কি না, আমরা ওই যে ল্যাঙ্গুয়েজটা শিখিনি। তো আমরা কোনো একটা জিনিস শিখতে গেলে, কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার প্রথমে আমাকে এবিসিডি জানতে হবে। এরও নিশ্চয়ই এরকম এবিসিডি, বা আমরা যেমন বাংলাতে পড়লে ও আ ক খ এগুলো শিখে তারপরে আমরা বাংলা পড়তে শিখেছি। তো এবিসিডি শিখে যেমন আমি ইংলিশ পড়তে শিখেছি, তো সেভাবেই একটা নতুন ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে অবভিয়াসলি তার এবিসিডি বা তার যে বেসিক নিডসগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, যেটা আমরা তেলেগুতে পড়িনি, তাই জন্য বুঝতে পারছি না। যেমন আমরা ধরো আলফাবেট যখন আমরা ইংলিশ শিখেছিলাম, অবভিয়াসলি এগুলো সবাই পড়েছে, যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এগুলো সবাই পড়েছে। এগুলো আর নতুন করে আমি কেমিস্ট্রি ক্লাসে ডিসকাস করতে চাইছি না। আমি জাস্ট দেখাতে চাইছি যে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে গেলে, একটা নতুন যখন আমরা একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, তো তার বেসিক যে জিনিসগুলো, মানে তার একদম যে আলফাবেটের মতো করে যে জিনিসগুলো, সেগুলো আমাদেরকে খুবই ভালোভাবে আগে জানতে হবে, তবেই আমি সেটা ডিটেলসে জানতে পারবো। এরপরে দেখো
যে বেসড অন দিস ফ্যাক্ট সাম সায়েন্টিস্ট কনসিডার কেমিস্ট্রি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পিরিয়ডিক টেবিল অ্যাজ ইটস আলফাবেট চার্ট। কারণ আমরা কেমিস্ট্রি বলতে যা বুঝি, এটা ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা কেমিস্ট্রি বলতে যা বুঝি যে টোটাল কি মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম যারা কেমিস্ট্রির না জেনে কেমিস্ট্রিটাকে ভাবে, তারা ভাবে যে কেমিস্ট্রি মানেই বিভিন্ন রিয়াকশান, বিভিন্ন রকমের এটা ওটা মিশিয়ে দিলে একটা মনে হয় কিছু হয়ে যাবে, এই টাইপের কনসেপ্ট একটা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কেমিস্ট্রির মানে ওই রিয়াকশান বা ওই মেকানিজমের জায়গায় যেতে গেলে আমাকে তো প্রথমে তার একটা বেসিক জায়গাগুলো শিখতে হবে, তার ABCD শিখতে হবে। তো পিরিয়ডিক মানে আমাদের কেমিস্ট্রির ABCD কী? কেমিস্ট্রির ABCD অবভিয়াসলি এলিমেন্ট, মানে প্রত্যেকটা এলিমেন্ট ছাড়া তো কোথাও কেমিস্ট্রি হচ্ছে না। মানে কোথাও হাইড্রোজেন, ধরো নাইট্রোজেন, কোথাও অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, এই পার্টিকুলার যে এলিমেন্টগুলো আছে তাদের সিম্বল বা তাদের যে প্রপার্টিজ, তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, এই প্রত্যেকটা তাদের অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এইগুলো জানলে তবেই না আমি কেমিস্ট্রিটা ঠিকভাবে বুঝতে পারবো। মানে সেই ABCD বোঝাটা যে জিনিস, মানে যেভাবে আমরা শিখেছি ছোটো থেকে, তো পিরিয়ডিক টেবিলটা হচ্ছে তেমনই একটা জিনিস যেটা আমরা ABCDর মতো করে যদি ভাবি একদম বেসিক থেকে, তবেই কিন্তু আমি কেমিস্ট্রিটা ঠিকঠাক জায়গায় শিখতে পারবো। দেখো আমি একটা ভালোভাবে তোমাকে এক্সাম্পল বলছি, তুমি যত জায়গায় দেখবে কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল পড়াচ্ছে, কেউ আমার মনে হয় না যে এর আগে এত কথা বলেছে। সবাই কি করে যে এটা পিরিয়ডিক টেবিল, একটা ক্যালেন্ডার টাঙিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে ওখান থেকে তোমাদেরকে দেখায় যে এটা এই গ্রুপ, এটা পিরিয়ড, এটা এই গ্রুপটাকে এই বলে, এই রকম ডাইরেক্ট চলে যায়। তো আমার মনে হয় একটা চ্যাপ্টার জানতে গেলে তার বেসিক জিনিসটা যে কেন এটা পড়বো, পিরিয়ডিক টেবিল কেন পড়বো আমরা, পিরিয়ডিক টেবিল পড়ার মানে নিডসটা কোথায়, বেসিক নিডসটা কোথায়, যে আমি এটা জেনে আমার কী লাভ হবে, আমি ক্যালেন্ডারের মতো ছবি দেখবো নাকি আমি পিরিয়ডিক টেবিলটা জানবো যে এর মধ্যে কী ব্যাপারটা আছে। তো সেইটা জানতে গেলে আমাদেরকে পিরিয়ডিক টেবিলের আগে হিস্ট্রি জানতে হবে, যে পিরিয়ডিক টেবিল কোথা থেকে চলে হলো, একদিনেই কি এরকম একটা বড় পিরিয়ডিক টেবিল তৈরি হয়ে গেছে? নিশ্চয়ই না। তো সেইটা কীভাবে এলো, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো কেমিস্ট্রি, ওই যে বললাম যে কেমিস্ট্রি যদি একটা টোটাল ল্যাঙ্গুয়েজ হয়, তো তার ABCD হচ্ছে পিরিয়ডিক টেবিল। তো ABCD না জেনে আমরা কেমিস্ট্রিতে ঢুকতে পারবো না বা কেমিস্ট্রি ইন্টারেস্টও পাবো না। তো এটা হচ্ছে একটা লং ফর্ম পিরিয়ডিক টেবিল, যেটা মোজলে বলে একজন সায়েন্টিস্ট, উনি এটার মানে ডেমনস্ট্রেট করেছে বা একটা অ্যারেঞ্জ করেছেন। তো এবার আমি বলি যে এই যে পিরিয়ডিক টেবিল এত লং ফর্মে একজন সায়েন্টিস্ট করে দিল, সেটা কি একদিনে হয়ে গেছে? মানে একদিন খাতা পেন নিয়ে রাত্রিবেলা বসেছে আর সকালবেলা এরকম একটা পিরিয়ডিক টেবিল তৈরি হয়ে গেছে? নিশ্চয়ই না। এরকম পিরিয়ডিক টেবিল একদিন বা এক রাতে হয়নি। এগুলো করতে বহু বছর টাইম লেগেছে। শুধু একজন সায়েন্টিস্ট না, অনেকজন সায়েন্টিস্ট মিলে প্রথম থেকে স্টার্ট করেছে, দেন সেটাকে একটা সময় গিয়ে এই রকম একটা ফর্ম দিতে পেরেছে। ক্লিয়ার? তো এবার আমি সেই ব্যাপারটাতেই চলে যাচ্ছি যে কিভাবে হয়েছে। দেখো যে হিস্ট্রিটা, দেখো যেটা সময়ের সাথে সাথে যে একটা মানুষ যেভাবে ছোট থেকে আস্তে আস্তে ডেভেলপড হয়ে এই রকম একটা স্ট্যান্ডার্ড মানুষে ফর্ম নিয়েছে, তো সেটা হতে তো টাইম লেগেছে। মানে আজকে আমি যেই ফর্মে আছি বা তুমি যেই একটা চেহারাতে দাঁড়িয়ে আছো, সেটা নিশ্চয়ই একদিনে হয়ে যায়নি। সেটা একদম ছোট থেকে এরকম বাচ্চা থেকে আস্তে 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 ডেভেলপড হয়ে 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 একটা স্ট্যান্ডার্ড ফর্মে এসেছো। তো সেরকম পিরিয়ডিক টেবিলটাও তাই। মানে একটা বাচ্চাকে দেখলে আমাদের কি মনে হবে, যে এর মনে হয় কিছুই ক্ষমতা নেই, কিছুই করতে পারবে না, কিছুই পাচ্ছে না, ভুলভাল কাজ করছে, সেটা আমার মনে হয়। তারপর যখন সেই বাচ্চাটাই একটা স্ট্যান্ডার্ড পজিশনে পৌঁছে যায়, তখন আমরা ভাবি যে বাবা, এই বাচ্চাটা হঠাৎ করে এই কদিনের মধ্যে বা এই বছরের মধ্যে এরকম এত কিছু করতে পারছে, যেটা প্রথমে কিছুই করতে পারছিল না। বা এরকম তো প্রত্যেকেরই মনে হয়, যে যারা ছোট থেকে দেখেছে, মানে একটা মানুষকে যে ছোট থেকে বড় অবধি দেখেছে, সে ভাবতেই পারেন যে এই মানে 15 বছর আগের এই বাচ্চাটা আজকে এই রকম অ্যাক্টিভিটি দেখাতে পারছে। তো সেই রকম একটা পিরিয়ডিক টেবিলও যখন প্রথম স্টার্টিং হয়েছিল এরকম একটা বাচ্চার মতো, যে একদম বাচ্চা ছেলেরা যেরকম পিরিয়ডিক টেবিল একটা মানে বানিয়ে দিতে পারে, সেরকমই কোনো সায়েন্টিস্ট তিনি এরকম বানিয়েছিলেন। সেটাকে দেখে হাসাহাসি করার মতো কিন্তু পজিশান এখনকার যুগে আছে, তখনকার যুগে ছিল না। কারণ তখন এলিমেন্টগুলোকে, তাদের ক্যারেক্টার, তাদের মানে প্রপার্টিসগুলোকে জানার জন্য প্রত্যেকটা সায়েন্টিস্টই চাইছিল যে ওদেরকে এমন একটা কিছু সিকোয়েন্সে আনতে হবে, যেটা আনলে আমরা তার একটা পার্টিকুলার সিকোয়েন্স ধরলেই বা যে কোনো একটা জিনিস জানলেই আমি বলে দিতে পারবো যে তাদের বিভিন্ন প্রপার্টিস এরমভাবে বা তাদের ভ্যালেন্সি, এইগুলো আমরা বলে দিতে পারবো। আরও আদার্স যে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসগুলো সেগুলো বলে দিতে পারবো।
তো সেগুলো সেই বাচ্চার মতো একটা ছোট্ট পিরিয়ডিক টেবিল তখন তৈরি করেছিল, সেটাই আস্তে 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 ডেভেলপড হয়ে এই যে আমি লং পিরিয়ড টেবিলটা দেখালাম, এই লং পিরিয়ড টেবিলটা তৈরি হয়েছে। সেটা কিন্তু একদিনে নয়, বারবার বলছি একদিনে এটা হয়নি, মানে কেউ রাত্রে খাতা পেন নিয়ে বসে সকালে স্বপ্ন দেখে করে দিয়েছে, এরকম কোনো মিরাকেল পিরিয়ড টেবিলের ক্ষেত্রে ঘটেনি। তো তাহলে কী ঘটেছে আমি সেগুলো দেখাই। এটা তো আমি দেখালাম যে কীভাবে কমন গ্রোথ হয়েছে একটা মানুষের। দেখো, ফার্স্ট হচ্ছে যে ইন দ্য সেম ম্যানার দেয়ার ইজ এ গ্র্যাজুয়াল গ্রোথ ইন কেমিস্ট্রি উইথ দ্য ডিসকভারি অফ এলিমেন্ট বাই সায়েন্টিস্ট। মানে যেভাবে একটা মানুষের গ্রোথ হয়েছে, বাচ্চা থেকে আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ড মানুষের ফর্মে এসছে, তো সেভাবেই কিন্তু একটা পিরিয়ডিক টেবিলও জেনারেলি গ্র্যাজুয়ালি একটা গ্রোথ হয়েছে। তো সেই গ্রোথটা কীভাবে হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, এখানে বলেছে যে ইন 18 সেঞ্চুরি অনলি 31 এলিমেন্টস ওয়ার দেয়ার। মানে 1800 সালের দিকে মাত্র 31টা, মানে 31টা এলিমেন্ট প্রথম ডিসকভার হয়েছিল। ওই 31টা এলিমেন্ট যে ডিসকভার হয়েছে সেগুলো নিয়েই প্রবলেম হচ্ছে যে এগুলোর এতগুলো এলিমেন্টের ক্যারেক্টার, এতগুলো এলিমেন্টের সমস্ত প্রপার্টিজ আমরা কীভাবে মনে রাখবো। তাদেরকে অ্যারেঞ্জ করার একটা নিডস দেখা যাচ্ছে সায়েন্টিস্টদের মধ্যে। তারপর যখন দেখলাম যে 1865, মানে 65 ইয়ার্সের মধ্যে 63 টোটাল নাম্বার অফ এলিমেন্ট তখন তৈরি হয়ে গেছে 63। তো এই 63 এলিমেন্ট যখন তৈরি হচ্ছে তখন তো আরও ডিফিকাল্টি চলে এসেছে যে এতগুলো এলিমেন্টকে আমরা কীভাবে মনে রাখবো, তাদের প্রত্যেকটার ক্যারেক্টার। তারপর এখন প্রেজেন্ট 114টা স্ট্যান্ডার্ড এলিমেন্ট, আরও 118টা আছে, সেগুলোর অতটা এক্সিস্টেন্স নেই, যার জন্য স্ট্যান্ডার্ড এলিমেন্ট আমরা 114টা বলছি অ্যাকর্ডিং টু এনসিইআরটি। তো আমরা এই যে মানে ক্লাসটা আমি করাচ্ছি, তো সেটা কিন্তু মেনলি এনসিইআরটি বেসড। মানে এনসিইআরটিটা যেহেতু আমাদের যত কম্পিটিটিভ এক্সাম আছে, ধরো নিট, জেইই থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে যত কম্পিটিটিভ এক্সামগুলো হয়, ইভেন এই যে একদম জব ওরিয়েন্টেড কেমিস্ট্রি এক্সামগুলো হয়, সব ক্ষেত্রেই কিন্তু সিবিএসইটাকে ফলো করা হয়। তো আমরা সেই জন্য এনসিইআরটি বেসড ক্লাসগুলো করানোর চেষ্টা করব বা করছি, যাতে ফিউচারে প্রত্যেকটা এক্সামেই ঠিকঠাকভাবে এটা করতে পারে স্টুডেন্টরা। আচ্ছা দেখো, এরপরে যেটা করা হয়েছে যে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস ইজিলি দেয়ার আর ক্লাসিফাইড সিস্টেমেটিক্যালি। মানে আমরা সিস্টেমেটিক্যালি একটা তাদের প্রপার্টিসগুলোকে জানার জন্যই কিন্তু আমরা পিরিয়ড টেবিলগুলোকে আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, মানে সায়েন্টিস্টরা তৈরি করেছে। তো সেখানে অবজেক্টিভস বলেছে যে আফটার স্টাডিং দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু, মানে আমরা ওই প্রত্যেকটা যে ক্যারেক্টারগুলো সেগুলো আমরা এই চ্যাপ্টারটা পড়ার পর সেগুলো আমরা বুঝতে পারবো যে কীভাবে তাদের প্রপার্টিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বা কীভাবে সিমিলারিটি আছে, এগুলো আমরা বুঝতে পারবো। যে আন্ডারস্ট্যান্ড দ্য নিডস অফ ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। আর কি জানতে পারবো, যে আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল, মানে প্রেজেন্ট ফর্ম অফ দ্য পিরিয়ড টেবিল। 3 নম্বর হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট ইন্টু এসপিডিএ ব্লক অ্যান্ড লার্ন দেয়ার মেন ক্যারেক্টারিস্টিক্স। মানে আমরা এই চ্যাপ্টারটা পড়ার পর এই পিরিয়ড টেবিল সম্বন্ধে জানতে পারছি যে আন্ডারস্ট্যান্ড দ্য নিডস অফ ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, মানে কেন আমরা ক্লাসিফিকেশান করছি, পিরিয়ড টেবিলের কিসের দরকার আছে সেটা আমরা জানতে পারছি। আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য পিরিয়ড টেবিল, এখন পিরিয়ড টেবিল আস্তে আস্তে ডেভেলপড হয়ে কী ফর্মের হয়েছে বা কতগুলো এলিমেন্টকে আমরা কীভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। নেক্সট হচ্ছে ক্লাসিফাই দ্য এলিমেন্টস ইন্টু এস, পি, ডি অ্যান্ড এ ব্লক অ্যান্ড লার্ন দেয়ার মেন ক্যারেক্টারিস্টিক্স। মানে এস, পি, ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টগুলো এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। তো তোমরা যখন আরও ক্লাস 11-এর অন্যান্য চ্যাপ্টারগুলো ফলো করবে, দেখবে তার মধ্যে এরকম এস, পি, ডি, এ ব্লক আলাদা আলাদা চ্যাপ্টারই আছে। তার মধ্যে কিছু যে ইমেনে ইনক্লুড আছে আর কিছু ইনক্লুড আগে ছিল, এখন বাদ দিয়ে দিয়েছে। তো আমাদেরকে এই এস, পি, ডি, এ ব্লকগুলো আলাদা আলাদাভাবে পড়তে হবে। তারপর নেক্সট বলেছে যে আন্ডারস্ট্যান্ড দ্য পিরিয়ডিক ট্রেন্ডস ইন প্রপার্টি। মানে আমরা একটা যে পিরিয়ডিক্যালি লেফট টু রাইট গেলে বা টপ টু বটম গেলে তাদের পিরিয়ডিক প্রপার্টিসগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো সম্বন্ধেও আমরা এখান থেকে জানতে পারবো। আচ্ছা, এরপর দেখো যে জেনেসিস অফ পিরিয়ডিক ক্লাসিফিকেশন।
ফার্স্ট হচ্ছে আমরা একটা কোশ্চেন এখান থেকে তোমাদের দেখাই যে হোয়াই ডু উই নিড টু ক্লাসিফাই এলিমেন্টস, মানে কেন আমাদেরকে এলিমেন্টগুলোকে ক্লাসিফাই করার দরকার অ্যাকচুয়াল ছিল। বলছে যে অ্যাট প্রেজেন্ট 114 মানে 114 এলিমেন্টস আর নোন, মানে 114টা এলিমেন্ট আমাদের কাছে এখন জেনারেলি এক্সিস্ট করছে অলরেডি 118 মানে 114টা রিয়েল এলিমেন্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টাডি অল এলিমেন্ট অ্যাট এ টাইম, মানে আমরা অ্যাট এ টাইম সব এলিমেন্টগুলোর ক্যারেক্টার সবগুলো নিয়ে স্টাডি করাটা খুবই ডিফিকাল্ট। আর এলিমেন্টস যেহেতু কেমিস্ট্রির হচ্ছে বেসিক পার্ট মানে ABCD, তো প্রত্যেকটা এলিমেন্টের ক্যারেক্টার ঠিকঠাকভাবে না জানলে আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেই কারণে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ক্যারেক্টার জানার জন্য আমাদেরকে পিরিয়ডিক টেবিলের এই ক্লাসিফিকেশানটা অবভিয়াসলি দরকার। So as to understand the properties of the element easily, they are classified systematically. তাদের প্রপার্টিসগুলোকে আমরা ঠিকঠাকভাবে জানার জন্য যে কোন দিকে পিরিয়ডিক্যালি তার চেঞ্জ হচ্ছে, টপ টু বটম নাকি লেফট টু রাইট, কোনটা বাড়ছে কমছে, কোন প্রপার্টিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এগুলোকে ঠিকঠাকভাবে জানার জন্য আমাদেরকে এই ক্লাসিফিকেশানটা করতে হয়েছে। দেখো কোন সায়েন্টিস্ট কীভাবে এটা ডেভেলপ করেছে আমি সেটা প্রথম থেকে বলছি। ওই যেটা বলছিলাম না একটু আগে যে একটা বাচ্চা থেকে কিভাবে বড় হয়েছে, মানে এই যে পিরিয়ডিক টেবিলটা লং ফর্ম তোমাদেরকে দেখালাম যেটা লং পিরিয়ডিক টেবিল, ওই লং ফর্মটা একদম প্রথম থেকে কিভাবে আজকে স্ট্যান্ডার্ড ফর্মে এসেছে সেটা কোন সায়েন্টিস্ট প্রথম স্টার্ট করেছিল সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। প্রথমে যে ডোবার্নিয়ার ল অফ ট্রায়েডস, মানে একজন সায়েন্টিস্ট উনি প্রথম ট্রায়েডস দিয়ে তার পিরিয়ডিক টেবিলটা স্টার্ট করেছিল, মানে একদম যেটাকে বলা হচ্ছে বাচ্চা পিরিয়ডিক টেবিল। তারপরে হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভস, মানে তারপর একটু স্ট্যান্ডার্ড নিউল্যান্ড তার মতো করে এটা করেছে, আমি সেগুলো অবশ্য দেখাবো যে কীভাবে তাদের পিরিয়ডিক টেবিলগুলো অ্যারেঞ্জ করেছিলেন ওনারা। নেক্সট দেখো লোথার মেয়ার পিরিয়ডিক টেবিল, তারপর হচ্ছে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, এরপর হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এই মডার্ন পিরিয়ডিক টেবিলটা হচ্ছে মোজলের পিরিয়ডিক টেবিল। তাহলে ফার্স্ট থেকে ডোবার্নিয়ার ল অফ ট্রায়েডস, নেক্সট হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভস, লোথার মেয়ার পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল অ্যান্ড মডার্ন পিরিয়ডিক টেবিল হুইচ মেড বাই মোজলে। এবার আমরা ট্রায়েডসটা দেখাচ্ছি যে জন ডোবার্নিয়ার সায়েন্টিস্ট উনি কীভাবে ফার্স্ট আমাদের ট্রায়েডসটা অ্যারেঞ্জ করেছিলেন, মানে জাস্ট ট্রাই করেছিলেন, হয়তো বেশি এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পারেনি, বাট ওই ট্রাই করাটাই হচ্ছে সায়েন্সে একটা বিশাল ফ্যাক্টর, যে একটা ব্যাপার চেষ্টা করেছে, বাট সেই চেষ্টাটার পর অন্যান্য সায়েন্টিস্ট সেটাকে আরও আস্তে আস্তে ডেভেলপ করেছে। মানে স্টার্টিং যে করেছে তার ভ্যালুয়েশন কিন্তু অনেক বেশি, যে আজকে যে লং ফর্ম দেখছি সেটা এই স্টার্ট না করলে হয়তো এটা আরও পরে দেখতে পেতাম অনেক বছর পর। তো এই যে ট্রায়েডস ইজ এ গ্রুপ অফ 3, মানে 3টে করে গ্রুপকে অ্যারেঞ্জ করেছে, তাই জন্য এটাকে ট্রায়েডস বলা হচ্ছে। জার্মান কেমিস্ট উনি গিয়ে এটা ট্রায়েডটা যে ফার্স্ট ডেভেলপ করেছিলেন 1829, মানে কত বছর আগে সেটা ইমাজিন করে যে 1829, তখন এলিমেন্টগুলোকে স্টাডি করাটাই খুব ডিফিকাল্ট ছিল, না ছিল খুব ভালো ইনস্ট্রুমেন্ট, না ছিল সেরকম কোনো কম্পিউটার ডেভেলপমেন্ট। তো সেই জায়গাতে তিনি যতগুলো এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পেরেছিলেন সেগুলো অনেক বেশি, সেই রেসপেক্টে অনেক বেশি। যে নোটেড দ্য সিমিলার প্রপার্টিজ অফ সেভারাল গ্রুপ অফ 3 এলিমেন্টস, তাই জন্য ওটাকে বলেছে ট্রায়েডস, 3টে করে এলিমেন্টকে অ্যারেঞ্জ করেছে, তাই ওটার নাম হচ্ছে ট্রায়েডস। তো এবার দেখো যে অ্যাকর্ডিং টু দিস ল যে ইন এ ট্রায়েডস দ্য মিডল এলিমেন্ট হ্যাড দ্য প্রপার্টিজ এভারেজ টু দ্যাট অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্ট, মানে তিনি এইভাবেই অ্যারেঞ্জ করেছে যে প্রথম এলিমেন্ট আর থার্ড এলিমেন্টের যে অ্যাটমিক মাস সেটাকে এভারেজ করলে আমরা সেকেন্ড এলিমেন্টটা পাবো। তো সেকেন্ড এলিমেন্টের যে অ্যাটমিক মাস এটা ফার্স্ট আর থার্ডের হচ্ছে এভারেজ। যেমন দেখো এখানে লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম 3টে এলিমেন্ট এখন যেটা গ্রুপ 1-এ আছে। তো এলিমেন্ট লিথিয়ামের অ্যাটমিক মাস 7 অ্যান্ড পটাশিয়ামের অ্যাটমিক মাস 39। তো এভারেজ করো 7 + 39/2 কত আসবে 23, তাহলে অ্যাটমিক মাস অফ সোডিয়াম 23। এটা যেই ম্যাচ করে যাচ্ছে তখন ও একটা সিকোয়েন্স পেয়ে গেছে, ওই সিকোয়েন্স অনুযায়ী যে দুটোর এভারেজ মাঝেরটা আসবে এরকম কতগুলো পাওয়া যাচ্ছে সেইগুলোকে উনি অ্যারেঞ্জ করতে পেরেছিলেন। তো এই জন্যই ওটাকে ট্রায়েডস নাম দেওয়া হয়েছে, বাট সেটা খুবই লিমিটেড গ্রুপের মধ্যে অ্যারেঞ্জ করতে পারার জন্য ওটাকে আমরা
দেখেছি যে এটার অনেক লিমিটেশন হচ্ছে, এই কটা মাত্রার মধ্যে করা হচ্ছে, তাই সেটাকে আস্তে আস্তে ট্রায়াডটাকে লিমিটেড করে দেওয়া হয়েছে। তো আমরা তারপরের একটা দেখো এলিমেন্টের মধ্যে দেখাচ্ছি যে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এটাও এভারেজ করলে মাঝেরটায় চলে আসছে। তারপরে দেখো আরেকটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্লোরিন আর আয়োডিনের এভারেজ করলে ব্রোমিন আসছে, অ্যাপ্রক্সিমেট চলে আসছে মোটামুটি, একদম এক্সাক্ট না এলেও অ্যাপ্রক্সিমেট চলে আসছে। তো তাহলে অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে ওইটা তো খুব বেশি এলিমেন্টকে উনি অ্যারেঞ্জ করতে পারেননি, যার জন্য আমরা কি বলছি যে তার ড্রব্যাকস কিছু তাহলে আছে। তাহলে হোয়াট ইজ দ্য ড্রব্যাকস অফ ডোভারনিয়ার ল অফ ট্রায়াডস? তাহলে ড্রব্যাকসগুলো হচ্ছে অনলি ফিউ এলিমেন্ট ওয়ার নোন অ্যাট দ্যাট টাইম, মানে তখন আমরা ওই মাত্র কয়েকটাকে অ্যারেঞ্জ করতে পেরেছিল, সেটার জন্য একটা লিমিটেশন, অনেক তখন অলরেডি 31 এলিমেন্ট ডিসকভার হয়ে গেছে, তার মধ্যে মাত্র 9টা বা 12টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পারছে, এটা খুবই লিমিটেশন। নেক্সট হচ্ছে ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন ট্রায়াডস অ্যাজ সাম এলিমেন্ট হ্যাভ অলমোস্ট সিমিলার অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, মানে যাদের পাশাপাশি, মানে ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন ট্রায়াডস অ্যাজ সাম এলিমেন্টস হ্যাভ অলমোস্ট সিমিলার অ্যাটমিক ওয়েট, মানে যাদের অ্যাটমিক ওয়েটটা প্রায় সিমিলার তাদেরকে কিন্তু অ্যারেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, যেহেতু এভারেজ করছে। তো এভারেজ করে দেখা যাচ্ছে যে একটার অ্যাটমিক ওয়েট পেলো, তার পাশেরটাও দেখা যাচ্ছে যে খুব ক্লোজড তার অ্যাটমিক মাস। তো তাহলে ওর অ্যাটমিক মাসটাকে কনসিডার করবো নাকি এর অ্যাটমিক মাসটাকে কনসিডার করবো, এটা নিয়ে খুবই কনফিউশনের ব্যাপার ছিল তখন। যেমন এক্সাম্পল এখানে আমি একটা দিচ্ছি, তাহলে খুব ক্লিয়ার হবে। যেমন ধরো আয়রন 55.85, কোবাল্ট 58.93, নিকেল হচ্ছে 58.73। তো এদের এভারেজ করলে যে ক্লোজনেসটা আসছে সেইখান থেকে তো আমি এদেরকে কনসিডার করতে পারবো না যে পার্টিকুলার কার অ্যাটমিক মাসটাকে আমি বোঝাতে চাইছি, তো সেক্ষেত্রে তার একটা লিমিটেশন অবভিয়াসলি ছিল। সো দিস ল ওয়াজ ডিসপ্রুভড, মানে এটাকে আস্তে আস্তে আমরা, যেহেতু প্রচুর লিমিটেশন আছে তখন ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওটাকে বাদ দিচ্ছি। তো এটার রেসপেক্টে আমরা একটা কোশ্চেন দিচ্ছি এমসিকিউ, যে হোয়াট ইজ ট্রায়াড? এ গ্রুপ অফ 3, এ গ্রুপ অফ 4, গ্রুপ অফ 5 অ্যান্ড গ্রুপ অফ 6। একদম ইজি কোশ্চেন, কোনটা অ্যান্সার হবে? বলো বলো কোনটা অ্যান্সার হবে? অবভিয়াসলি গ্রুপ অফ 3, বিকজ ট্রায়াডস মানে তো গ্রুপ অফ 3। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, এটা একটু করে নাও। এগুলো জাস্ট একদম বেসিক কোশ্চেন, এগুলো সেরকম কিছু আমার বলার নেই, নিজেরাই পারবে। হোয়াট ওয়াজ দ্য ড্রব্যাক অফ ডোভারনিয়ার ল অফ ট্রায়াডস? ফার্স্ট অপশান, অনলি এ ফিউ এলিমেন্টস ওয়ার নোন। বিতে হচ্ছে সাম এলিমেন্টস অ্যাট অলমোস্ট সিমিলার অ্যাটমিক ওয়েট। সিতে হচ্ছে বোথ, অ্যান্ড ডিতে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। কোনটা? অপশান এ, বি, সি or D? Obviously C, both, মানে only few element were known আর some elements had almost similar atomic weight, দুটোর জন্য আমরা ওটাকে লিমিটেশন বা ড্রব্যাকস বলছি। এগুলো হচ্ছে ড্রব্যাকস অফ ডোভারনিয়ার, যেটা আমি আগে এখন দেখালাম যে ড্রব্যাকস অফ, ভিডিওটা একটু আগে নিয়ে গিয়ে তুমি দেখে নিতে পারবে যে ড্রব্যাকসগুলো কী দেখিয়েছিলাম, সেই দুটো রেসপেক্টে এই দুটো কোশ্চেন মানে বোথ অ্যান্সারটা হবে। এরপর আমি আসছি নিউল্যান্ডস ল অফ অক্টেভস অ্যান্ড লোথার-মেয়ার পিরিয়ডিক টেবিল। দেখো এরপর জন আলেকজান্ডার নিউল্যান্ডস, ইনি সায়েন্টিস্ট, ইনি ফার্স্ট যেটা করেছিলেন যে হোয়াট ইজ অক্টেভস, মানে অ্যাকচুয়ালি অক্টেভসটা কী? অক্টেভস হচ্ছে যে মিউজিক্যাল যে সিস্টেম হয় না, যারা গান শেখে তারা মোটামুটি যে জানে যে অক্টেভস মিনস 8 notes of music which is being used as 8 element system। যেমন আমি এটা খুব ভালো করে দেখাচ্ছি, যেমন ধরো যে ইংলিশ কেমিস্ট জন আলেকজান্ডার নিউল্যান্ড ইন 1865 গেভ দ্য ল অফ অক্টেভস, মানে এর থেকে প্রায় 1829, সেখান থেকে 1865, অনেক বছর টাইম লেগেছে তার একটা অন্যরকম পিরিয়ড টেবিল বানাতে। তো এই পিরিয়ড টেবিলের ক্ষেত্রে কী কী প্রপার্টিজ উনি রেখেছেন? ফার্স্ট রেখেছে যে দ্য এলিমেন্টস হোয়েন অ্যারেঞ্জড ইন দ্য অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, এভরি 8th এলিমেন্ট হ্যাড দ্য প্রপার্টিজ সিমিলার টু দ্যাট অফ দ্য ফার্স্ট এলিমেন্ট।
কি বলছে এটার মানে, যে একটা এলিমেন্টকে পরপর 8টা অ্যারেঞ্জ করার পর যেটা 8 এলিমেন্ট হবে সেটাকে আমি 7 নাম্বারের পর আবার যখন 8 এলিমেন্টটাকে অ্যারেঞ্জ করব সেটা ফার্স্ট এলিমেন্টের নিচে রাখবো। এটা আমি দেখাই তাহলে বুঝতে পারবো যে ইট ইজ লাইক দ্য 8 নোট অফ দ্য মিউজিক্যাল স্কেল। মানে ভালো করে দেখো, যারা গান শেখে বা যারা গান শেখেনি সে তো গান মোটামুটি কারো শিখতে দেখেছে, সে এগুলো সবাই জানে যে সারেগামা পাধানিসা গান শিখতে গেলে প্রথম কোনো টিচার শেখায়। তো সেখানে কি শেখায় যে প্রথমে সা, তারপর রে, গা, মা, পা, ধা, নি, তারপরে আবার কি হয়, সাটা রিপিট হয়। তাহলে কত নাম্বারের পর রিপিট হচ্ছে, যে ধরো সা, তারপরে রে, তারপরে গা, তারপর মা, তারপর হচ্ছে পা, তারপর ধা, তারপর নি, মানে 7 নাম্বার, তারপর আবার 7, মানে 8 নাম্বারে সাটা রিপিট হচ্ছে। তো সিমিলারলি নিউল্যান্ডস হচ্ছে এই রকমভাবেই তার এটা করেছে যে পরপর 7টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করার পর 8 নাম্বার এলিমেন্টটাকে তার আবার 1 নাম্বারের জায়গায় নিয়ে এসেছে। এটা দেখো ভালো করে, যে 7টা এলিমেন্ট, যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, 7টা এলিমেন্ট। 8 নাম্বার এলিমেন্টটা সোডিয়াম, তাকে আবার নিয়ে এসেছি লিথিয়ামের আগে। তারপর আবার পরপর 7টা হয়েছে, তারপরে যেটা আবার 8 নাম্বার সেটাকে নিয়ে এসেছি পটাশিয়াম, তাকে নিয়ে এসেছি আমি এর কাছে 1 নাম্বারের নিচে। এইভাবে ও মাত্র 20টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পেরেছিলেন। ঠিক আছে, 20টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পেরেছে এই অক্টেভসের মাধ্যমে। এবার দেখো যে অক্টেভস যখন তৈরি হয়েছে তখন কিন্তু কোনো নোবেল গ্যাস তৈরি হয়নি। তো যেহেতু নোবেল গ্যাস তৈরি হয়নি তাই জন্যই কিন্তু এগুলো মিলে গেছে, নাহলে কিন্তু মিলতো না। বুঝতে পারলো, অক্টেভসেরও লিমিটেশন আছে, সেই জন্যই তো ওগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। বাট সে ট্রায়াডসের থেকে বেশি এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পেরেছিল, এটা একটা ফ্যাক্টর, তার জন্য তাকে এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। সেকেন্ড, যখন করা হলো যে নোবেল গ্যাস ছাড়াই কিন্তু এগুলো অ্যারেঞ্জ করতে পেরেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে দিই, যে এখানে দেখো সারেগামা পার সাথে সিমিলারিটি আছে কি নেই? অবভিয়াসলি আছে, কারণ লিথিয়াম ধরো সা যদি ধরি তাহলে সা, তারপর বেরিলিয়াম রে, গা, মা, পা, ধা, নি, তারপর আবার সোডিয়ামটা সাথে রিপিট করছে। তো এইটার কনসেপ্ট নিয়ে উনি করেছিলেন এটা। তো তারপরে দেখো যে ড্রব্যাকস অফ নিউল্যান্ডস ল অফ অক্টেভস। তো এখানে আমরা দেখছি যে ড্রব্যাকস অফ নিউল্যান্ডস ল অফ অক্টেভস যেটা আছে সেখানে আমরা কি কি ড্রব্যাকসগুলো দেখতে পাচ্ছি। 1 নম্বর ড্রব্যাকস হচ্ছে ইট ইজ অবজার্ভড আপ টু ক্যালসিয়াম অনলি, মানে তখন অলরেডি 63 এলিমেন্ট ডিসকভার হয়ে গেছে, অনলি 20 এলিমেন্টকে অ্যারেঞ্জ করা পসিবল হয়েছে। এটা বিগ লিমিটেশন, মাত্র কয়েকটা এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পেরেছে। সো ইট ইজ অলসো ডিসপ্রুভড। এরপর আমরা আসছি লোথার মেয়ার। দ্য জার্মান কেমিস্ট লোথার মেয়ার ক্লাসিফাইড দ্য এলিমেন্ট অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাটমিক ওয়েট, মানে ফার্স্ট সায়েন্টিস্ট যে অ্যাটমিক ওয়েট ওয়াইজ এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করার কথা ভেবেছে। মানে এটা আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে, যখন এদের ভুলটা হচ্ছে তো ওদের ভুল থেকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, কি মানে কোন ফ্যাক্টরসের বেসিসে এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করলে আমরা একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট দিতে পারবো, তো সেইগুলো ভাবতে গিয়ে উনি অ্যাটমিক মাস ওয়াইজ সেগুলোকে অ্যারেঞ্জ করেছে। তো এখানে দেখো বলেছে যে হি প্লটেড দ্য ফিজিক্যাল প্রপার্টিজ সাচ এজ অ্যাটমিক ভলিউম, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট এগেনস্ট অ্যাটমিক ওয়েট অ্যান্ড অবটেন্ড এ পিরিয়ডিক্যালি রিপিটেড প্যাটার্ন, বাট ইট ওয়াজ নট পাবলিশড বিফোর দ্য ওয়ার্ক অফ ডিমিস্ট্রি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। মানে উনি অনেকটাই ডিসকভার এগুলো আগে থেকে করেছে, বাট এটা একটা পাবলিশ হওয়ার ব্যাপার থাকে। মানে যারা রিসার্চ লেভেলে কাজ করেন ওনারা কোনো কিছু থিসিস রেডি করার পর তো একটা কোথাও সাবমিট করতে হয় না, তো সাবমিট করার পর সেটা পাবলিশড হয়। তো সাবমিট করার পর ভেরিফিকেশন হয়, তারপর যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিকঠাক করেছে তখন ওটা ফার্দার প্রোগ্রেসের জন্য আমরা পাবলিশ করা হয় জার্নালে। তো যে তখনকার যুগে অতটা ফ্লাইট বা অত ট্রান্সপোর্টেশনটা অত অ্যাভেলেবেল ছিল না যে ইনস্ট্যান্ট পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে কী হয়, এটা একটা আমি জাস্ট গল্পের মতোই বলে রাখি যে
তখন একমাত্র জাহাজে করে একটা জায়গায় একটা জায়গায় ট্রান্সপোর্ট করতে হতো। তো এই ট্রান্সপোর্টেশনের জন্য একটা দেশ থেকে একটা দেশে যখন পৌঁছতে হচ্ছে, তখন লোথার মেয়ারের পৌঁছানোর আগেই কিন্তু মেন্ডেলিফের থিসিসটা পৌঁছে গেছে, তো যার ফলে সেটা বেশি অ্যাকসেপ্টেবল হয়েছে। এবং পরে লোথার মেয়ারটা দেখেছে যে লোথার মেয়ারের কাজ আর মেন্ডেলিফের কাজ পুরো সেম, মানে দুজনেই অ্যাটমিক মাস ওয়াইজই এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছে। এবং অ্যাটমিক মাস ওয়াইজ এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করার পর সেটাকে এইভাবে আচ্ছা দাঁড়ান এক মিনিট, মানে অ্যাটমিক মাস ওয়াইজ অ্যারেঞ্জ করে তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসগুলোকে কিছুটা, মানে ফিজিক্যাল প্রপার্টিসগুলোকে স্টাডি করে উনি দেখেছে যে অ্যাটমিক মাসটাই হচ্ছে সবথেকে বেস্ট, যেটা দিয়ে আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারবো। বাট যেহেতু তারটা পরে পাবলিশ হয়েছে, তাই জন্য ওটা সেইভাবে করা হয়নি, মানে অ্যাকসেপ্টেবল হয়নি। তো মেন্ডেলিভের পিরিয়ড টেবিলটা পরে ডিসকাস করব। আমি কয়েকটা এমসিকিউ এখান থেকে দিই, যে নিউল্যান্ডস অ্যারেঞ্জ হিজ এলিমেন্ট ইন দ্য অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট, বোথ অ্যান্ড নান অফ দিস। কোনটা হবে? অ্যাটমিক নাম্বার না অ্যাটমিক ওয়েট না বোথ না নান অফ দিস? অ্যাটমিক ওয়েট। দেখো এখানে লেখা আছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড প্রেডিকেট, যে এখানে প্রত্যেকটাই হচ্ছে অ্যাটমিক ওয়েট ওয়াইজ অ্যারেঞ্জ করেছে। আচ্ছা, হোয়াট ইজ মিন্ড বাই অক্টেভস? অক্টেভস মিন 8. এবার the question number 3, Newland's law of octaves is observed up to কোনটা হবে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন। অবভিয়াসলি ক্যালসিয়াম মাত্র 20টা এলিমেন্ট অ্যারেঞ্জ করতে পেরেছে, তাই না? আচ্ছা, মেন্ডেলি পিরিয়ড টেবিল যেটা আছে, আমি মেন্ডেলি পিরিয়ড টেবিলটা আরেকটা ক্লাসে করাবো। আজকে আপাতত আমি এই নিউল্যান্ডস ল অফ অক্টেভস অবধি করাম, কারণ মেন্ডেলি পিরিয়ড টেবিল থেকে বাকি যে পার্টটা, ওটা অ্যাকচুয়ালি আরও একটু ইলাবোরেট ডিসকাশন করতে হবে, তাদের ক্যারেক্টারগুলো আমাকে ভালো করে বলতে হবে। তো আজকে আমি জাস্ট একটা বেসিক হিস্ট্রি দিয়ে করালাম, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের জানার দরকার, বাট আমরা ক্লাসে ওগুলো জানতে পাই না, বাট আমরা যারা টিচার তারা ওগুলো অতটা বলার প্রয়োজন মনে করি না। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় কি, যে ধরনের চ্যাপ্টারই আমরা স্টার্ট করি, তার আগে একটা চ্যাপ্টার ইন্ট্রোডাকশান খুব ভালো হওয়া দরকার, যে আমরা কেন চ্যাপ্টারটা পড়বো, ওই চ্যাপ্টারটার মধ্যে কী আছে, সেটা কীভাবে ডেভেলপড হয়েছে। তো এগুলো না জেনে ডাইরেক্ট যদি আমি তার কোশ্চেন অ্যান্সারে চলে যাই, যে এইটা এইভাবে করো, এইভাবে করলে এটার অ্যান্সার এই হবে, বাট তাতে হয়তো কোশ্চেন অ্যান্সার পারা যাবে, বাট একটা যে ইন্টারেস্ট, একটা চ্যাপ্টার প্রতি যে ইন্টারেস্ট, সেটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ইন্টারেস্ট ছাড়া কিন্তু কোনো চ্যাপ্টার সেইভাবে ডেপথে আসবে না, আর ডেপথ ছাড়া কিন্তু ভালো র্যাঙ্ক হবে না। তো সেই কারণে আমি এই হিস্ট্রিগুলো আজকে একটা করালাম এই ক্লাসটাতে। তো নেক্সট ক্লাসে আমি অবভিয়াসলি মেন্ডেলি পিরিয়ড টেবিল থেকে স্টার্ট করে মোজলে কীভাবে তার পিরিয়ড টেবিলটা ডেভেলপ করেছে, এবং তার মোজলের পিরিয়ড টেবিল থেকে ডিটেলসটা আস্তে আস্তে করাবো। অনেক ক্লাস লাগবে, মানে এই চ্যাপ্টারগুলো তো এমন নয় যে একটা ক্লাস করিয়ে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যাবে, এগুলো অনেক টাইম লাগে। তো লাগুক, আমি এগুলো আস্তে আস্তে ডেভেলপ করব, মানে ক্লাসগুলো কন্টিনিউ করব। ঠিক আছে।